Assalamu alaikum. Dear students, welcome to my online class. And with you, I am Tahmin Akhtar, Assistant English Teacher of Rohitpur High School, Kerniganj, Dhaka. I hope you are all well by the grace of Almighty Allah. I am also okay. And for this, I have come back to take a class with the students of class 9 and 10. I am hopeful that you will be more attentive and will give your full concentration in my class. Dear students, today I have chosen a topic from your English first paper which you can find in number 6 of your question. Today I will teach you how can you make 5 complete meaningful sentences from a given table. 5 numbers are distributed in this topic and you have to complete 5 meaningful complete sentences from this table. If you can, you will get mark, and if you cannot, you can't get marks. Many of you don't know how to make meaningful sentences, and today I will show you some ways of making meaningful and complete sentences. Students, look at the board. Here I have given you a table in which there are 3 columns. Column A, column B and column C. And each column contains 5 sentence parts. And you have to match column A with column B and C in order to make 5 complete meaningful sentences. Okay? Students, তোমাদের এইখানে যে কলামগুলো দেওয়া আছে এই কলামগুলোর সেন্টেন্স পার্টের হেল্প নিয়ে তোমাকে 5টা পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো, আমি কিন্তু একটা কথা বারবার তোমাদেরকে রিপিট করলাম, সেটা হচ্ছে মিনিংফুল সেন্টেন্স। একটা সেন্টেন্স স্ট্রাকচারালি ঠিক হওয়ার পরও সেটা মিনিংফুলি কারেক্ট নাও হতে পারে। Look at the board. Here there are 2 sentences. If you look at the first sentence, you can notice I am reading rice. এখানে I subject, am auxiliary verb, read এর সাথে ing যোগ হয়েছে reading, rice হচ্ছে object. Is this a correct sentence? According to structure, this is a complete sentence. But if you closely notice the meaning of this sentence, you will find that এই সেন্টেন্সের অর্থ আমি ভাত পড়তেছি। আসলে এটা কি যুক্তিসঙ্গত কোনো সেন্টেন্স? ভাত কি কখনো পড়া যায়? না, যায় না। তার মানে স্ট্রাকচারালি এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু মিনিংয়ের দিক থেকে এই সেন্টেন্সটা লজিক্যাল না, ইনকারেক্ট। ঠিক একইভাবে নেক্সট সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, I eat a book. এখানেও ঠিক একইভাবে I subject, eat principal verb, a book object. This sentence is also correct according to structure, but if you closely notice the meaning, you will find এই সেন্টেন্সের অর্থ আমি একটি বই খাই। এটাও কিন্তু লজিক্যাল না। তার মানে বই খাওয়া যায় না, ভাতকেও কিন্তু পড়া যায় না। এই 2টা সেন্টেন্স স্ট্রাকচারের দিক থেকে ফুললি কারেক্ট হওয়া সত্ত্বেও এই দুটোটা সেন্টেন্সই তার অর্থের দিক থেকে ইললজিক্যাল। এই সেন্টেন্সটা যদি আমরা ঠিক করতে যাই তাহলে কি হবে? দেখো,
তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি? আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এবং নেক্সট সেন্টেন্স আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই দুইটা সেন্টেন্স কারেক্ট তার স্ট্রাকচার এবং অর্থ দুই দিক থেকেই। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এই এক্সাম্পল দুইটা কেন দিয়েছি। হ্যাঁ, এই তিনটা পার্টের সাহায্যে আমরা যখন পূর্ণ বাক্য তৈরি করব তখন অনেক সেন্টেন্স দেখা যাবে তার স্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে কিন্তু অর্থের দিক থেকে ঠিক নেই। এই জন্য তোমাদের মিনিং এবং স্ট্রাকচার দুইটা খুব কেয়ারফুলি মেনটেন করার পর সেন্টেন্স তৈরি করতে হবে। এখন এটার জন্য তুমি কিছু গ্রামাটিক্যাল রুলস, কিছু টেকনিক ফলো করতে পারো। যেমন সাবজেক্ট ওয়াইজ ভার্ব গ্রহণ করা, কিছু স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো ঠিকমতো ব্যবহার করা, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সে কোন সেন্টেন্সে কয়টা সাবজেক্ট কয়টা ফাইনাইট ভার্ব থাকে সেগুলো একটু ফলো করা। এগুলো যদি তোমরা একটু ঠিকমতো খেয়াল করো তাহলে এই সম্পূর্ণভাবে অ্যাকুরেট 5টা সেন্টেন্স তোমরা এই টেবিল থেকে করতে পারবে। স্টুডেন্টস, in order to make 5 meaningful complete sentences, at first you have to read the parts of this sentence. Okay? চলো আমরা প্রত্যেকটা কলামে কি কি পার্টসগুলো আছে সেগুলো একটু দেখি। দেখো, কলাম এতে আছে, নাম্বার এতে দেওয়া আছে টেলিভিশন হ্যাজ, বি নাম্বারে দেওয়া আছে টেলিভিশন প্রোগ্রামস, নাম্বার সি a wide range of programs of varied interest. Number D, watching TV. Number E, young people's taste. Column B তে কি দেওয়া আছে দেখো। Number 1, are gradually. Number 2, however. Number 3, is telecast. Number 4, are not only entertaining. Number 5, become the most common and widespread. Column C তে আছে Number 1, source of entertainment of the present world. Number 2, but also can be highly educative too. Number 3, has become an addiction for many. Number 4, on numerous channels. Number 5, being influenced by them. এখন আমরা অর্থ এবং স্ট্রাকচার দুইটাই মেনটেন করে সেন্টেন্স তৈরি করব। 1 নম্বর সেন্টেন্সটা দেখি কিভাবে এটাকে দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। এই পার্টটা দিয়ে দেখো, এখানে দেওয়া আছে টেলিভিশন হ্যাজ। এই কলামের যেই সেন্টেন্স পার্টসগুলো আছে সেগুলো যদি আমরা একটু নোটিস করি, দেখো সবগুলাই সেন্টেন্সের প্রথমে ভার্ব দেওয়া আছে এবং এখানকার 3টাই অক্সিলারি ভার্ব এবং এখানে কোনো ভার্বই নেই। এই সেন্টেন্স পার্টটার মধ্যে দেওয়া আছে মূল ভার্ব। তাহলে আমরা এইখানে যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ দেওয়া আছে, আমরা ইচ্ছে করলেই কিন্তু আর একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে পারি না। দুইটা অক্সিলারি ভার্ব একসাথে কখনোই ব্যবহৃত হয় না। আমরা অর্থের দিক থেকে এবং স্ট্রাকচারের দিক থেকে নিতে পারি নাম্বার 5। তাহলে কি হয়? টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড। তাহলে টেলিভিশন কিসের সাধারণ এবং বিশ্বব্যাপী মাধ্যম? কিসের? দেখো, সোর্স অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের বিনোদনের। অর্থের দিক থেকে সবচেয়ে লজিক্যাল পার্ট হচ্ছে নাম্বার 1। তার মানে এই সেন্টেন্সটা পূর্ণ হবে টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড সোর্স অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। অর্থটা, টেলিভিশন বর্তমান বিশ্বের সবচেয়ে সাধারণ এবং সর্বব্যাপী বিনোদনের উৎসে পরিণত হয়েছে। একদম লজিক্যাল একটা সেন্টেন্স, সম্পূর্ণ একটা সেন্টেন্স এবং অর্থপূর্ণ। এবার লেখার সিস্টেমটা একটু দেখো, তোমাদের খাতার মধ্যে তোমরা কিভাবে লিখবে সেটা দেখো।
প্রথমে কার সাথে কাকে ম্যাচ করতেছো তিনটা কলমে সেই নাম্বারটা তুলতে হবে। তাহলে এ প্লাস এখান থেকে আমরা নিয়েছি নাম্বার 4 প্লাস এখান থেকে নিয়েছি নাম্বার 1। এখন তোমরা সমান সমান চিহ্ন বা অ্যারো যে কোনো একটা সাইন ইউজ করার পরে সামনে তোমাদের মূল সেন্টেন্সটা লেখা দিতে হবে। তাহলে চলো লিখি। দেখো এখানে কিন্তু আমরা ফুল সেন্টেন্সটাই তুলেছি। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইডস্প্রেড সোর্স অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এখানে আর একটা নিয়মে কিন্তু কারেক্ট। দেখো হ্যাজের পর আছে বিকাম, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ক্লিয়ার? এবার চলো বি নাম্বার, টেলিভিশন প্রোগ্রামস, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। Is this a singular subject or plural? Yes, it's a plural subject. এখানে টেলিভিশন প্রোগ্রামসটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার মানে এই কলাম থেকে আমরা যে ভার্বযুক্ত সেন্টেন্সটা গ্রহণ করব সেটাও কিন্তু অবশ্যই প্লুরাল ভার্ব হইতে হবে। তাহলে দেখো অর্থসঙ্গতি অনুসারে আমরা এখানে নিতে পারি আর নট অনলি এন্টারটেইনিং, এবং এই পার্ট থেকে লজিক্যালি নিতে পারি আমরা নাম্বার 2, বাট অলসো ক্যান বি হাইলি এডুকেটিভ টু। তাহলে আমরা কিভাবে লিখব দেখো, বি প্লাস এখান থেকে আমরা নিয়েছি নাম্বার 4 প্লাস এখান থেকে নাম্বার 2। আরেকটা জিনিস একটু খেয়াল করো, টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এন্টারটেইনিং বাট অলসো ক্যান বি হাইলি এডুকেটিভ টু। টেলিভিশন যে প্রোগ্রামগুলা সেগুলা শুধুমাত্র বিনোদনমূলকই নয়, সেগুলা শিক্ষামূলকও হতে পারে। এইখানে কিন্তু একটা কনজাংশন আছে, দেখো নট অনলি বাট অলসো। এই নট অনলি ডট 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 বাট অলসো এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। নট অনলি কখনো একা কোনো সেন্টেন্সে ইউজ হয় না, নট অনলি এবং বাট অলসো একত্রেই অর্থ প্রকাশ করে। এটা শুধুমাত্র বিনোদনমূলকই নয়, শিক্ষামূলকও। ওকে, নেক্সট, a wide range of programs of varied interest. Students, এখানে কিন্তু a wide range of programs, এখানে আপাত দৃষ্টিতে যদিও আমরা বুঝতে পারতেছি এটা একটা প্লুরাল সাবজেক্ট, কিন্তু a wide range of এইটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এটা এমন একটা ফ্রেজ যেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে। তার মানে তোমাকে এই কলাম থেকে যে পার্টটা নিতে হবে সেটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্বই হইতে হবে। তাহলে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভ্যারিড ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট। তাহলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রচার করা হয় কোথায়? টেলিভিশন প্রোগ্রামগুলো আমরা কোথায় দেখতে পারি? অন নিউমেরাস চ্যানেলস, বিভিন্ন চ্যানেলে। তাহলে এটা কিভাবে লিখব দেখো, সি প্লাস ইজ টেলিকাস্ট নাম্বার 3
প্লাস এখান থেকে নাম্বার 4। তাহলে কি দাঁড়াইলো? A wide range of programs of varied interest is telecast on numerous channels. বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন চ্যানেলে প্রচার করা হয় এবং আমরা কিন্তু সেই প্রোগ্রামগুলোই দেখি, তাই না? নেক্সট, ওয়াচিং টিভি। এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এইখানে খেয়াল করো আমাদের সিঙ্গুলার ভার্ব কিন্তু আর নেই, একটা ছিল সেটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। তার মানে আমরা এই পার্ট থেকে কোনো ভার্ব নিতে পারছি না, এখান থেকে হবে হাউএভার। তারপর এইখানে যেহেতু ভার্ব নেই, এই পার্টেও ভার্ব নেই, এই পার্ট থেকে অবশ্যই এমন একটা পার্ট আমার নিতে হবে যেখানে ভার্ব আছে। তাহলে এখানে দেখো, হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি, এখানে কিন্তু হ্যাজ অক্সিলারি ভার্ব এবং বিকাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমরা এই পার্টটাই নিতে পারি, দেখি অর্থ লজিক্যাল কিনা। তাহলে ওয়াচিং টিভি হাউএভার হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি, টিভি দেখাটা এখন অনেকেরই আসক্তি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা একটা লজিক্যাল সেন্টেন্স। তাহলে এখানে কি হবে? নাম্বার ডি প্লাস এখান থেকে হাউএভার প্লাস এখান থেকে হচ্ছে হ্যাজ বিকাম, নাম্বার 3। ক্লিয়ার? দেখো নাম্বার 5 অ্যান্ড লাস্ট সেন্টেন্স পার্ট, ইয়াং পিপলস টেস্ট। এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট, তার মানে এখান থেকে আমাকে প্লুরাল ভার্বযুক্ত সেন্টেন্স পার্টটা গ্রহণ করতে হবে। আর একটা কথা, আমাদের অলরেডি কিন্তু 4টা সেন্টেন্স কমপ্লিটেড, তার মানে এখন যেটা আছে সেটাই 5 নাম্বার। তারপরেও দেখি গ্রামাটিক্যাল নিয়মটা ঠিক আছে কিনা। তাহলে এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, আমরা এখান থেকে প্লুরাল ভার্বই ব্যবহার করব। কি হবে? আর গ্রাজুয়ালি, এবং এখান থেকে বাকি আছে বিং ইনফ্লুয়েন্সড বাই দেম। তাহলে ইয়াং পিপলস টেস্ট আর গ্র্যাজুয়ালি বিং ইনফ্লুয়েন্সড বাই দেম, তরুণ প্রজন্মদের অভিরুচি এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে আমরা লিখি ই প্লাস 1 প্লাস এখান থেকে নাম্বার 5। তোমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্স সম্পূর্ণ লিখে দিবা। ওকে, দেখো তাহলে কত ছোট ছোট গ্রামাটিক্যাল রুলস এবং কিছু টেকনিক ইউজ করার মাধ্যমে আমরা 5টা বাক্য পূর্ণ করতে পারলাম এবং সম্পূর্ণ লজিক্যাল। এভাবে তোমাদের প্রথম পার্টে যদি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় পার্টে ভার্ব ছাড়া খুঁজবা, আর প্রথম পার্টে যদি ভার্ব না থাকে দ্বিতীয় পার্টেও ভার্ব না পাই তাহলে আমরা লাস্ট পার্টে ভার্ব খুঁজব। আর যেই সেন্টেন্সগুলো কনজাংশন দ্বারা শুরু হয়, যেমন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকে, সেখানে আমরা 2টা সাবজেক্ট 2টা ভার্ব যুক্ত হওয়ার পরও একটা লজিক্যাল সেন্টেন্স কিভাবে হয় সেভাবে চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope all of you have realized that matching sentence is not too difficult to solve. It's a very easy topic. So, I wish at home you will practice this type of matching. Okay, that's all for today. See you in my next class with a new topic. Till then, stay home, stay safe, stay healthy. Pray for yourself and pray for others, especially for the victims of COVID-19. Thank you everybody. Allah Hafiz.